অন্তরালে অন্তরালে একজন বন্ধু ডক্টর সুবীর রায়। সবাইকে নমস্কার, ভালোবাসা সবকিছু জানাই। ফিলিংসে আজকে এখানে আসতে পেরেছি। আমার বন্ধু তো আগেই বলে দিল, ফলে এটা একটা খুব স্পেশাল ডে এবং আমার ভীষণ রকম ভালো লাগার একটা মুহূর্ত আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করা যাবে। ভালো লাগার একটা ভীষণ ভালো লাগা নিয়ে, ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছি। এই প্রচেষ্টাটা এতটাই সুন্দর, আমি আমার তরফ থেকে বলতে পারি মানে যে আমার কিছু বক্তব্য আমি রাখতে পারছি। তো সেইটা তো কোথাও না কোথাও এখানে তোমার উদ্যোগটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক। তো সেটা আমার তরফ থেকে আমি বলতে পারি এটা একটা সৌভাগ্যের বিষয়। প্রচেষ্টাটা ওইটাই, যারা দুজুয়ার পর্দাটা পিছিয়ে আছে তাদেরকে নিয়ে একটা আশা সামনে আনো। যাই হোক, আজকে আমরা শুনবো তোমার জীবন কাহিনী, কিভাবে তুমি ছোট থেকে আজকে এত দূর এসছো, ডক্টর সুবীর রায় হয়েছো, সেটা যদি তুমি আমাদেরকে বলো, শেয়ার করো, খুব ছোটবেলাতে আর 5টা ছেলের মতো আমারও গান বাজনা শুনতে ভালো লাগে, খুব নর্মাল কেটেছে। প্রথম মিউজিকের সঙ্গে মানে সম্পর্ক তৈরি হয়, শেখা সম্পর্ক তৈরি হয় সেটা মাধ্যমিকের সময়। মাধ্যমিকে যে ওই 3 মাসের ছুটি থাকতো আমাদের সময়, তো সেই সময় আমার গ্রামের বাড়ি হচ্ছে শ্যামপুর, হাওড়া শ্যামপুর। তো হাওড়া শ্যামপুরে আমার এক পাশের বাড়ি, মামা হয় আর কি, সম্পর্কে মামা হয়। তো সেই মামার নাম হচ্ছে ব্রহ্মানন্দ পাঠক। আচ্ছা। তো ব্রহ্মানন্দ পাঠক তিনি আমার প্রথম মিউজিকের গুরু। আচ্ছা। আমাকে মাউথ অর্গান শিখিয়েছিলেন, মানে হারমোনিয়াম। তো ওইখান থেকে জার্নি শুরু হয়। যদিও তার আগে আমি গিটার কিনেছিলাম ক্লাস 8-9-এ, যেরকম হয় আমাদের সময়টা সবে সবে শুরু হচ্ছে, কিন্তু সেটা শিখিনি, মানে বন্ধুরা বাজায় একটু দেখি, আমি এখনো তাই করি। তোমার কাছে যখন এই গুলো ওটা কি হচ্ছে একটু দেখি দাও, একটা টেন্ডেন্সি আছে, সেটা এখনো আছে। সেটা অন্য কোনো জানার একটা নেশা তো থাকতেই হয়, না হলে তো এগোনো যায় না। তো ওইখান থেকে শুরু হয়েছে। মানে শেখা ইনস্ট্রুমেন্ট যদি বলো তাহলে কিন্তু আমি ব্লো ইনস্ট্রুমেন্টই প্রথম শিখেছিলাম। ঠিক আছে। আর আমার বাবা টুকটাক একটু চেষ্টা করেছিল বাঁশি তবলা বাজানোর, সেটা সেইভাবে কিছুই শেখেনি, বা মানে গেছিল টিচারের কাছে গেছিল, কিন্তু সেইভাবে হয়নি। তো সেই সুবাদে আমাদের বাড়িতে বাঁশি ছিল, 2-3টে বাঁশি ছিল, তার মধ্যে 1-2 ছিল যেগুলো বাবার বানানো। তো ওই এক্স্যাক্টলি খেয়াল নেই, তবে 6-7 থেকে কোনো সময় থেকে আমি বাঁশিটা এমনি এমনি বাজাতে পারতাম, মানে তার কোনো সারেগামা পাধানিসা জানতাম না, কিন্তু আমার দুঃখ হলে পরে বাঁশি বাজতো, আনন্দ হলে পরে বাঁশি বাজতো। আজকে হয়তো বাজলো, তারপর 6 মাস পরে বাজতেও পারে, নাও বাজতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এটা ধরো আমি বলছি ক্লাস মানে মাধ্যমিকের সময় থেকে মিউজিকের সঙ্গে যোগ হলো, সম্পর্ক হলো। তারপরে আমি পিয়ানো শিখতে শুরু করলাম, হারমোনিকাটা বেশ কিছুটা শিখলাম। তারপরে বুঝলাম যে না, মানে আমি কার কাছে শিখলে? আমি পিয়ানো শিখেছিলাম প্রণব বোসের কাছে। আচ্ছা। প্রায় 3-3.5 বছর মতন শিখেছিলাম চালু। হঠাৎ করে একটা সময় মনে হলো যে আমি যেটা বলতে চাই সেটা কোথাও হয়তো আমি বাঁশির সঙ্গে কানেক্ট করতে পারছি। এখন আজকের ডেটে হয়তো এই শব্দগুলো বলছে, আমি যেটা বলতে চাই, আমি যেটা করতে, তখন ওই সব ছিল না, মনের একটা তখন জাস্ট এরকম ছিল যে আচ্ছা আমি না যেরকমটা বাজাতে চাই, যেই সুরটা আমি বাজাতে, সেটা ঠিক পিয়ানোতে হচ্ছে, সেটা অন্য কোনো, অ্যাকচুয়ালি আমি রিলেট করতে পারছি না, বাধা। তো এরকম করেই সভ্যতা এগোয় এবং এরকম ভাবে আমরা এক একটা যাই হোক, তখন দেখলাম যে আমি বাঁশিটাই বাজাতে পারি, মানে বাঁশির সঙ্গে ওই সম্পর্কটা হয়। সেই সময় আমার গুরুজির সঙ্গে দেখা হওয়া, ইতিমধ্যে আমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি আমি গ্র্যাজুয়েট করেছিলাম, প্রথম গ্র্যাজুয়েট। সেই সময় গুরুজির সঙ্গে দেখা হলো, মানে গুরুজির সঙ্গে যোগাযোগ হলো আর কি। ওনার বাড়িতে গেলাম। গুরুজি কি নাম? পণ্ডিত দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। ওনার কাছে শুধুমাত্রই শিখেছিলাম 1-1.5 বছর। তারপরে আমি আবার রবীন্দ্রভারতীতে ইন্টারভিউ দিই, ওখানে পাস করে স্পেশাল অনার্স করি,
সেখানে গ্র্যাজুয়েশন করি, আবার মানে সেকেন্ড টাইম গ্র্যাজুয়েট হই, তারপরে মাস্টার ডিগ্রি। তো মাস্টার ডিগ্রি যখন করি, আমি মাস্টার ডিগ্রি করেছিলাম 2002-তে, আমি টপার ছিলাম ইউনিভার্সিটির। তো সেটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। এবং গুরুজির কথা অনুযায়ী মানে রবীন্দ্রভারতীতে আমার আগে ফার্স্ট ক্লাস কেউ পাইনি, আমি টপার ছিলাম। তো আমার পরে কিন্তু আমার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করেছে, টপারও হয়েছে, ফার্স্ট ক্লাসও পেয়েছে, অনেকেই পেয়েছে। এই যে তোমার যে এত বড় তোমার একটা যে সার্টিফিকেট তোমার রয়েছে, এই কথাটা তো সাধারণ মানুষ কেউ জানতো না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে তো এটা সবাই জানলো যে তোমার এটাও তো একটা প্লাস পয়েন্ট, নিশ্চয়ই। হ্যাঁ, এটা অবশ্যই, মানে কোথাও একটা কনফিডেন্স দেয়। তুমি যে এতটা দূর তোমার যে নলেজ বা তোমার পড়াশোনা, তোমার শিক্ষার বিস্তারটা যে এতটা দূর হয়ে আছে, কতটা স্ট্রং লেভেলে, সেটাও তো একটা বিরাট ব্যাপার না? দারুণ। না না, নিশ্চয়ই তোমার প্রচেষ্টা এবং তোমার ইচ্ছে না থাকলে কখনো এরকমভাবে হয় না, শুধু কপাল বা বলে লাভ নেই। যাই হোক, ঠিক আছে, আবার আমরা মূল্যতে ফিরি। এরপরে ওখান থেকে মাস্টার ডিগ্রি করলাম 2002। ওই সময় মানে যখন মাস্টার ডিগ্রি করছি ওই বছরটাতেই একটু একটু করে সব যোগাযোগ হচ্ছে। তো আমি সেই সময় আমার খুব সৌভাগ্য ছিল, আমি পণ্ডিত শঙ্কর ঘোষের ব্যান্ডে বাজাতাম, রাগারের দিন ব্যান্ডে। আচ্ছা। তো সেখান থেকে আমি অনেকের থেকে অনেক কিছু শিখেছি, নলেজটা খুব তোমার। এবং সেইখান থেকে ধরো বিক্রমদার সঙ্গে পরিচয় হওয়া, বিক্রমদার অ্যালবামে, হ্যাঁ বিক্রম ঘোষ, ওনার অ্যালবামে বাজানোর সুযোগ পাওয়া, সেখানেও অনেক কিছু শিখেছি। এবং বিক্রমদার সঙ্গে আমি টানা ওই সময়কার অনেকটা সময় আমি কাজ করার সুযোগ পেয়েছি, লম্বা। মানে রিদমস্কেপের প্রথমের দিকে সমস্ত বাজনাই বাঁশি যেখানে যেখানে ইউজ হয়েছে সেগুলো আমার বাজানোর সুযোগ হয়েছিল। 2003 থেকে আমি ইন্ডাস্ট্রিতে, কলকাতা ইন্ডাস্ট্রিতে বাজানো শুরু করলাম। এই যে এন্ট্রিটা হলো তোমার, এটা কিভাবে হলো? প্রথম সুযোগটা আসে হচ্ছে দোহার থেকে। আচ্ছা। কালিকাতা তখন হয়েছে, এবং কালিকাতাই ফোন করেছিল। তো আমার একদম মানে প্রফেশনালি স্টেজে বাজানো প্রথমটাই দোহারে। তো ওই দোহারের থেকে বিভিন্ন লোকজনের সঙ্গে কানেকশন হতে শুরু করলো। এরকম হতে হতে আমাদের ব্যান্ডও, তারপরে মানে তার কিছুদিন পরেই আমাদের ব্যান্ড তৈরি হচ্ছে, কায়া তৈরি হচ্ছে। তো এরকম হতে হতে ইন্ডাস্ট্রির বেশ কিছু লোকজনের সঙ্গে যোগাযোগ হয়, পরিচয় হলো। তো তারপরে একটা দুটো কাজ পাওয়া, মানে আজকে একটা কাজে গেলাম, সেখান থেকে চারজনের সঙ্গে দেখা হলো। এবং এর মধ্যে ধরো আমাদের রামকৃষ্ণ পাল আছেন একজন, দুর্বাদা একজন আছেন, মানে এদেরকে তো তুমি ওটা রেকর্ডিং এ ঢুকছো। হ্যাঁ, রেকর্ডিং এগুলো কিন্তু সব এট এ টাইমে হচ্ছে, মানে স্টেজ আর রেকর্ডিংটা তো সাইমultaneously একসঙ্গে চলছে। এরকম হতে হতে একটা টাইমে দেখলাম যে আমাদের ব্যান্ডও এস্টাবলিশড হয়ে গেল, আমি আমার প্রফেশনাল ক্যারিয়ার রেকর্ডিং সেক্টরটাতেও এস্টাবলিশড হয়ে গেল। তারপরে একটা সময় আমি দোহার ছেড়ে দিতে বাধ্য হলাম, কারণ আমাদের ব্যান্ড তখন ফুল ফ্লেজে কাজ করছে। এই সময় আর একজন খুব ইম্পর্টেন্ট চরিত্র, আমার খুব পছন্দের চরিত্র, সেটা হচ্ছে পিটু নন্দী। পিটুদা আমাকে ওই সময় খুব করে কাজ দিয়েছিল। তারপরে আমাদের বাপিদা, মানে অ্যারেঞ্জার বাপিদা, আচ্ছা, সেন, ও আমাকে প্রচুর সেই সময় হেল্প করেছিল, মানে আয় তুই বাজাই, এইগুলো খুবই আমি পেয়েছিলাম, এই হেল্পগুলো আমি সত্যিই পেয়েছিলাম। এবং আমি অলওয়েজ দেখেছি সিনিয়ররা অলওয়েজ জুনিয়রদেরকে এই চল ওখানে, এটা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, কিন্তু এটাতে আছে। তা অভিজিৎ ব্যানার্জি ফ্লোরে বাজাতাম, মানে একটু একটু করে দেখলাম যে কলকাতাতে যাদের সঙ্গে, মানে যারা সেই সময় ফ্রন্ট লাইনে ছিল সবার সঙ্গে সবাই ডাকলো, একটু একটু করে তখন বাজানোর সুযোগ পেলাম। মানে এর মধ্যে তুমি সবার যার যার নাম বলতে পারো, অলমোস্ট আমি সবার কাজই করেছি। স্বাভাবিক, তখন তো আমাদের রকেট বোস থেকে শুরু করে, আইডি থেকে শুরু করে, আমাদের দেবজ্যোতি মিশ্র, মানে এই সময় সেই সময়কার যারা সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, এই সময় তার কাজ যখন প্রবুদ্ধদা আর একজন। আচ্ছা, কিছু উল্লেখযোগ্য কাজ বা কিছু স্মরণীয় ঘটনা, কাজ যা করে তুমি নিজে খুব অ্যাকচুয়ালি বলি এইটা না, মানে তখন তো
এক তো বয়স ছোট, 2 নম্বর হচ্ছে সব কাজই আমার কাছে, হ্যাঁ তখন তো সবটাই ইম্পর্টেন্ট, মানে তখন তো সবটা বাজিয়ে সবটা বাজাতে পারবো না, কি করব বা যাবো, সমস্ত নতুন নতুন আর্টিস্ট, এবার যাদের যেখানেই যাচ্ছি সেখানেই তো হচ্ছে আচ্ছা এই মানুষটার গান শুনে বড় হয়েছে, আচ্ছা এই মানুষটার গান তো আমার বাবাও শুনে, মানে আমার বাবাও বড় হয়েছে বা বাবার মধ্য বয়স থেকে বাবা শুনেছে, তো সেই সব গানগুলো মানে তা ওই ধরনের আর্টিস্টের সঙ্গে যখন বাজাচ্ছি তখন তো একটা এক্সাইটমেন্ট আছে। এবারে ওই সময়টা মানে এতটাই ওয়ার্ক প্রেশার ছিল যে আমি অ্যাভারেজলি ধরো দিনে প্রায় 3টের মতন রেকর্ডিং বাজাবো। আমি যদি সারা মাসে বলি তাহলে মাসে 70 থেকে 90টা বা 100টার উপরে রেকর্ডিং বাজাচ্ছে, তার মানে অন অ্যাভারেজ এক দিন প্রায় 3টের মতন করে। এগুলো ওই সময়টা একটা লম্বা সময় এরকম চলেছে। তো ওই সময় ওই যাচ্ছি আর আমি ঠিক ওই জাংশন পয়েন্টের শেষের দিকটাতে, মানে যেখান থেকে কম্পিউটার এসে গেল, ট্র্যাকটা চলে এলো, আমি ওই জার্নিটা পুরো দেখতে পাচ্ছি। মানে আমার কাছে ম্যাক্সিমাম রেকর্ডিংটা তখন ট্র্যাকে হচ্ছে, মাঝে মাঝে কিছু রেকর্ডিং পাচ্ছি, কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে যেগুলো সবাই একসঙ্গে আছে, মানে লাইভ রেকর্ডিং এর শেষ, হ্যাঁ মানে লাইভ রেকর্ডিংটা শেষ হচ্ছে আর আমাদের এই যে এখনকার যে কম্পিউটার রেকর্ডিংটা শুরু হচ্ছে আর কি, এই জাংশন পয়েন্টটাই ডিজিটাল। হ্যাঁ এবারে ওই সময়টা না প্রচুর ওয়ার্ক প্রেশার ছিল, মানে যারাই আমরা ইন্ডাস্ট্রিতে এই সময়টা পেয়েছিলাম তারা প্রত্যেকে এটা জানে। মানে আজকের ডেটের অনেক মিউজিশিয়ানরা হয়তো ভাবতে বাবা এইটা এরকমটা হতো নাকি, এরকম হয় নাকি, তো সেরকমটা নয়, সেই সময়টা ওরকম একটা কাজ ছিল। এবারে ওই যেটা বলতে চাইছি সেটা হলো ওই সময় না আমরা যারাই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, যারা ইনস্ট্রুমেন্টালিস্ট হিসেবে আমরা কাজ করতে যাই, তাদের আমাদের হুঁশ থাকে না যে আমরা কার সঙ্গে বাজাচ্ছি, কেন বাজাচ্ছি, কোন গানের সঙ্গে, মানে আমাদের কাছে একটা গান হচ্ছে তখন আমরা মানে তখন আমরা প্রোডাকশন জব করছি, তাই তখন আমরা প্রোডাকশন জব তো আছেই, তার থেকেও বড় কথা যে মানে ভালো ভালো সমস্ত মিউজিশিয়ান ওয়ান চান্স বাজানো, আমাকে যত বেস্ট বাজাতে পারবো, প্লাস মানে বাজাতে তো হবেই, প্লাস কতটা ভালো বাজালে আমার নাম হবে নেক্সট কাজে আমার, এবং কম সময়ের মধ্যে তোমাকে আবার এগুলোও ভাবতে হবে। কলকাতাতে কিন্তু এরকম ভাবে কাজ, এটা তোমার তুমি একটা পিস বাজানোর জন্য অনেক সময় দেবে, তোমাকে হবে না, তুমি জাস্ট নোটেশনটা দেখো এবং বাজাও, কত তাড়াতাড়ি তুমি ওয়ান চান্স পড়ে ফটাফট বাজাও, এতটা প্রেসার নিয়ে মানে। তো ফলে ওই সময় আমাদের মানে ওই রকম ভাবে নোট ডাউন হতো না যে কোন কাজটা করে এলাম, ঠিক আছে, এটা গেল এক নম্বর। ওই সময় তুমি কেন কেউই আমরা জানতাম না বা ভাবতে পারিনি যে আজ 20-30 বছর পরে গিয়ে আমাকে গিয়ে কোন জায়গায় অ্যানসার দিতে হবে, আমি ঠিক এটাই বলতে চাই, কোন অ্যানসার দিতে হবে বা এটা তোমার একটা স্মরণীয় ঘটনা কিছু। মোটামুটি ভাবে আমার যেটা মনে আছে অ্যালবাম হিসাবে ধরো বিক্রমদার সমস্ত অ্যালবাম, মানে ওই সময়কার রিদমস্কেপ 1-2, তারপরে ওই সময় ফোকের উপরে একটা অ্যালবাম হয়েছিল, সেই ওইগুলো খুব স্পেশাল অ্যালবাম আর কি। ওই সময়কার বেশিরভাগ টিভি সিরিয়ালে আমি বাজিয়েছিল ব্যাকগ্রাউন্ড, বেশিরভাগ টিভি সিরিয়ালটা তখন দেবজিৎ দা করতো, দেবজিৎ রায়, হ্যাঁ। তো ওই এগুলো খেয়াল আছে, নীল রাজার দেশে ওটা আমার বাজানো, পরবর্তীকালে ধরো তুমি কেমন তুমি, এটা কোন গানটা জানো, কোন সিনেমা, ওটা জাতিস্বরে বাজানো, জাতিস্বরের আগের ইয়ারে যেটা অ্যাওয়ার্ড পেলো সেটা হচ্ছে ল্যাপটপ ছিল, ওটা তো আমার বাজানো, ওটাতে বোধহয় মৈনাক বোধহয় মিউজিক করেছিল, হ্যাঁ মৈনাক করেছিল। এবার ধরো মানে শ্রীকান্ত দা, তারপরে আমাদের রাঘব দা, মানে আমরা যাদেরকে শুনে বড় হয়েছি প্রত্যেকেরই অ্যালবামে আমার বাজানো আছে, মানে আমার বাজানো সময়টা তো তোমারই প্রাইম টাইম, হ্যাঁ মোটামুটি এটা আমার ওই সময়টা তো তোমারই প্রাইম টাইম ছিল। এবং আমরা যারা ধরো এই ধরনের কাজ করি আমাদের প্রত্যেকেরই ওরকম একটা টাইম জোন আসে, এবং যারা যারা ওই টাইম জোনের মধ্যে ব্লক হয়ে যায় বা পেয়ে যায় তারা সময় একটা কিছু মানে পরিচিতির জায়গাতে আসতে পারে বা পছন্দের জায়গাতে আসতে পারে, তো অনেকে সেটা কপালে হয় না। এবারে ধরো এইসব করতে করতে 2006 সারেগামাপা শুরু হলো, ওইটা তো আর একটা অন্য সেক্টর, অন্য জার্নি, একদম অন্য রাস্তা খুলে দিল তোমার, পরিচিতি তোমার। হ্যাঁ এবার যেহেতু বাংলা ব্যান্ড করতাম, ওই সময় বাংলা ব্যান্ড মানে তো সবচেয়ে হাই প্রায়োরিটি কলকাতাতে, তো সেইটা একটা ছিল, ফলে সেই সময়কার পরিচিতিটা ছিলই হালকা, মানে একটা মহল পর্যন্ত ছিলই আর কি।
তো সারেগামাপার একটা লেভেল। সারেগামাপার জার্নি কিরকম ছিল, কিরকম ভাবে শিডিউল? দারুণ এক্সপিরিয়েন্স আমার, মানে জীবনের যত রকম শ্রেষ্ঠ এক্সপিরিয়েন্স যতগুলো আছে তার মধ্যে একটা যে সারেগামাপা। এবং দীর্ঘকালীন, ধরো আমি 2006 থেকে 16 মাঝামাঝি সময় পর্যন্ত বাজিয়েছি। মাঝখানে একটা দুটো কি তিনটে হয়তো সিজন আমি বাজাইনি। তো এই মানে অলমোস্ট 10-12 বছর, এবার 10-12 বছর বলছি, কিন্তু আগে সারেগামাপা হতো মানে একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, আর একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, এরকম ভাবে কিন্তু চলতো। 6 মাসের একটা সেশন শেষ হলো, পরেরটাই কিন্তু আবার একটা 8 মাসে শুরু হয়ে গেল। তো মানে একদম পিঠাপিঠি ছিল, মানে এটা শেষ হতে হতে আর একটা শুরু হয়ে গেছে, কিন্তু আমরা সেটা জানতাম, বুঝতে পারছো? ফলে বছরে হয়তো তখন 2 বা 3টে করে সেশন চলছে, 2 করে তো চলছে। এবং সেখানে আমাদের মিউজিশিয়ানদের মধ্যে বিভিন্ন রকম মজা ফ্লোরের মধ্যে, সেটা দারুণ। গান যে এই যে ধরো যে তোমাদের মানে শিডিউলটা কিরকম ছিল, শুটিং এর শিডিউল কিরকম ছিল? শুটিংটা খুব হার্ড শিডিউল, ওটা খুবই হার্ড শিডিউল। মানে ধরো আমার এখন কি হয় জানি না আমি এই মুহূর্তে, তবে আমাদের সময়টা 16 ঘন্টা 18 ঘন্টা বা কখনো কখনো আমরা তার থেকেও বেশি কাজ করছি। হ্যাঁ, সত্যিটাই এটা। এবার ধরো মানে দিনের পর দিন 16 ঘন্টা 18 ঘন্টা করে কাজ করা, মানসিকভাবে দায়িকভাবে সব দিক দিয়ে কিন্তু তোমাকে ফিট হতে হবে। মানে এইটাই, এই যে এতটা পরিশ্রম, এতটা যে মানে শুধু বাজনাটা জানলে হবে না, তার সঙ্গে তোমার যে পরিশ্রম, তারপর ধরো আমরা একটা সারেগামাপা করা মানে এই যারা নাকি কিবোর্ড বাজায় এত কিছু মনে রাখে, যারা গিটার বাজায় এত কিছু। আমার ধরো আমি কথার কথা বলছি, 10টা গানের মতো 10টা গানে বাঁশি নেই, 10টা গানে হয়তো যদি খুব বাঁশি কেন্দ্রিক যেসব এপিসোড গুলো হয় সেগুলো ধরো বাঁশি হলো, না হলে কমনলি তোমার ধরো 50-60 না 2-3টে না 50-60% মতন বাঁশি থাকে। এবার আমি তো আমার বাঁশিটুকুর পার্ট বাজিয়ে দিয়ে তো আমার কিছু নেই, ঠিক আছে, কিন্তু কিবোর্ড গিটার যারা রিদম সেকশন বাজাচ্ছে তারা কতটা পরিমাণ লোড দেয়, এবং তারা কিন্তু সবটা মানে তো অসাধারণ গুণ। মানে আমি সবাইকে আমার সিনিয়র যাদেরকে দেখেছি অসাধারণ। একজন আর্টিস্ট তার জোনার বা অন্য আরেকটা জোনার বা আরেকটা জোনার 3-4টে জোনার অবধি সে যেতে পারে। একজন মিউজিশিয়ানকে 8, 9, 10, 11, 12 কত জন যে যেতে হবে কোনো ঠিক নেই। এক তো ভারতবর্ষে সেই জোনে তার মতন করেই প্লে করতে হবে। হ্যাঁ, এক তো ভারতবর্ষে যে গান বাজনাটা চলে সেটা কিন্তু সব রকম, মানে সারা বিশ্বে এরকম গান বাজনা নেই, এত আমরা এরকম ভাবে ভাবি। এবার ভারতবর্ষের যদি তুমি আরেকটুখানি ছোট করে দাও, কলকাতার মধ্যেও সেই ওই ব্যাপারটা অনেক বেশি দেখা যায়, গজল, সব রকম, পপ, ভাংড়া, এবং এই তুমি কলকাতাতে ইন্ডিভিজুয়াল আর্টিস্টের আর একটা সেকশন দেখতে পাবে, সেটা কিন্তু সব জায়গাতে নেই, ভারতবর্ষেরও সব জায়গাতে নেই। হ্যাঁ, তো সেই জন্য মানে তাদের জানকারিটা অনেকটা হতে হয়, মিউজিশিয়ানদের জানকারিটা অনেকটা দূর অবধি হতে হয় বা ফ্লেক্সিবল হতে হয়। আমি বলবো যে তাদের ওই টেস্টটা, যে আচ্ছা ঠিক আছে আমি বাঙালি তাহলে শুধু ভাতটা খাবো তা নয়, একটু চাউমিনটাও টেস্ট করে নিতে হবে, সেইটা ওরা পারে ভালো, বা করতেই হয়, আমাদের প্রফেশনাল এটা একটা পার্ট বলতে পারি। কিন্তু সেই মতন কদর কিন্তু হয় না, হয়নি। দেখো এটা না একটা সামাজিক পরিকাঠামো বলতে পারো। আমি জিনিসটা যদি একটু অন্যভাবে অ্যানালিসিস করি, ঠিক আছে, ধরো আমি আমার কাজ করি, তুমি তোমার কাজ করো, ধরো শহরের যে যারা পরিষ্কার করে, তো তারও ইম্পর্টেন্সই তো তোমার যতটা সমাজের নিরিখে তারও ইম্পর্টেন্সটা তো ততটাই। এবারে মানব সভ্যতা এমনভাবে ডেভেলপ করেছে যে আচ্ছা মানে এই লোকগুলো বেশি প্রায়োরিটি পাবে, এই লোকগুলো কম প্রায়োরিটি পাবে, এরকম একটা সভ্যতা ডেভেলপ করেছে। এবারে তারও হয়তো নিশ্চয়ই কারণ আছে, অবশ্যই কারণ আছে, তবে এই কারণ কি আছে না আছে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। হ্যাঁ, এক্স্যাক্টলি, সমাজে যে গান গায় তাকেই লোকে চেন। হ্যাঁ, এইটাই, এটা শুধু আমাদের দেশগুলো নয় কিন্তু সারা পৃথিবীতেই তাই। ধরো বিদেশে অনেক জায়গাতে যেখানে যারা ইনস্ট্রুমেন্টাল মিউজিক করে তাদের জন্য অনেক সিস্টেম আছে, অনেক ফ্যাসিলিটিস আছে, আমাদের এখানে তো সেটা নেই। সেটাই কথা, এখানে একটা পয়সা রোজগারের কল। হ্যাঁ, মানে ওখানে মিউজিক করলেই হবে, যেমন আমাদের এখানে আমাদের দেশে তো
সিঙ্গার আর মিউজিশিয়ান মানে ইনস্ট্রুমেন্টালিস্ট, এই দুটো আলাদা করে দেখা হয় আমাদের দেশে। এইটাই বলছি মিউজিশিয়ান হিসেবে দেখা হচ্ছে না আমাদের এখানে, যে এ যন্ত্রসঙ্গীত শিল্পী, এ কিন্তু গান গায়, বুঝলি তো, গায়ক গায়িকা যন্ত্রশিল্পী, রাইট। এই ডিফারেন্সটা আমাদের দেশে সামাজিক মানে সমাজটা এরকম ভাবে তৈরি হয়েছে। বা আমি রাদার এটা বলতে পছন্দ করব বেশি, যে আসলে এই বিজনেসটাকে এইভাবে প্রমোট করা হচ্ছে। এইটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে, ধরো যারা সত্যি ভালো বাদ্যযন্ত্রী তারা কিন্তু তাদের মতন করে জায়গা করে নিচ্ছে, সংখ্যায় কম। তুমি এইটা অবশ্যই বলবো, সংখ্যায় কম। আর আমাদের এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে তুমি যদি ইনস্ট্রুমেন্টালিস্ট হও তাহলে একটাই জোনে তুমি ইনস্ট্রুমেন্টালিস্ট ভ্যালুয়েবল আমাদের দেশে, সেটা হচ্ছে অনলি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। ঠিক অনলি যদি তুমি ভারতীয় ক্লাসিক্যাল মিউজিক করো, উচ্চাঙ্গ সঙ্গীত করো, তাহলে তুমি ইনস্ট্রুমেন্টালিস্ট হিসেবে দাম পাবে, আদারওয়াইজ নয়। সেইটা ধরো গত কয়েক বছর যাবত একটু চেঞ্জ হচ্ছে। মানে তার মধ্যে ধরো আমাদের নবীনদা আসবেন, আন্না, সবাই আন্না বলে আমরা যারা ফ্লুট প্লেয়ার তার সবাই নবীন কুমার, মানে আমাদের রেমন স্যার, আমার তো অনেক খুব ভক্ত ওনার। তারপরে ধরো শিবমণি, উনিও কিন্তু এই মানে একদম হার্ডকোর ক্লাসিক্যাল মিউজিক করেন না, কিন্তু তারপরেও ফ্রন্ট লাইন আপে আছে। সুতরাং আর ক্লাসিক্যাল মিউজিশিয়ানরা তো আছেই। ফলে ইনস্ট্রুমেন্টালিস্ট যারা নাকি সিরিয়াস গান বাজনা করেছে তারা একদম পায়নি, আমি এটা বলবো না। এবারে ধরো কথার কথা বলছি, এটা হয়তো খারাপ লাগলেও লাগতে পারে, ধরো কোনো একজন ইনস্ট্রুমেন্টালিস্ট তার ক্রিয়েশন পার্ট অত নয়, তার জানকারি অত নয়, সে হয়তো অ্যাকম্পেনি করে করেই গোটা লাইফ কাটিয়েছে। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু সে মিউজিকের মুখস্থ করা মিউজিক করেছে। আমি ভুল বলছি না তো? আচ্ছা, এবার প্রমাণ আছে। আচ্ছা, এবারে যদি যে ছেলেটা নাকি সারা জীবন টুকে টুকে পাস করলো, তুমি কি তাকে অনেক নাম্বার দেবে? এবারে এইটা আর একটা পার্টও আমার যেটা মনে হয়, ধরো এটা আমার গুরুজি খুব বলতেন, ভীষণ বলতেন, যে আমাদের দেশে তো গান বাজনা করে থার্ড বেঞ্চে, ফোর্থ বেঞ্চে, লাস্ট বেঞ্চে বসা ছেলে পেয়ে। এবার এইটার মানে আমি তাদেরকে মানে ছোট করছি না, বা আমার গুরুজিও তাদেরকে ছোট করতো না, কিন্তু সিস্টেম শুধু নয়, যে গান বাজনাটাকে একটা মানে এখনো পর্যন্ত কটা বাবা মা আছে যে বলবে হ্যাঁ ছেলে গান বাজনা করতে চায়। এইটাই তো বলছি, মানে যেটা আমার সৌভাগ্য ছিল, আমি যখন এসে আমার বাবা মাকে বলেছি যে আমি বাঁশি বাজাবো, আমার বাবা মা কিন্তু বলেছে হ্যাঁ কর। ওইটাই তো বলছি, যে এইটাই সহজ কথা আমি বললাম, প্রত্যেক বাবা মার চিন্তা দিয়ে সরাসরি বললাম যে ইনসিকিউরিটি ফিল করবে, এইটা একটা ব্যাপার। তারপরে কি করবি, এটা কি ভবিষ্যৎ হবে? এক্স্যাক্টলি। এবার ধরো যারা নাকি ঘর সংসার হবে, মানে যাদের স্টুডেন্ট হিসেবে যারা অতটা ভালো নয়, তার মানে তোমাকে প্রথম পর্যায়ে বুঝে নিতে হবে তার মেরিট লেভেল অত ভালো নয়। ঠিক, রাইট? মানে এটা তো একটা ট্যালি করা। এবার এমন হতেই পারে কোনো একজন ব্যতিক্রমী শিল্পী আছেন, তিনি হয়তো লাস্ট বেঞ্চেতেই বসতেন, তিনি হয়তো স্টুডেন্ট হিসেবে ভালো, আমি নিজেই স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম, মানে জেনারেল পড়াশোনাটা আমার দ্বারা হতো না, আমি ইন্টারেস্ট পেতাম না, কিন্তু আমি বাঁশিতে ইন্টারেস্ট পেয়েছি, আমার তখন পড়াশোনা হয়েছে। রাইট? এবারে এখন ওই ছেলেটাকে নিয়ে তো তুমি বিচার করলে পারে, একটা মাস নিয়ে বিচার করতে হবে। সহজ কথায় সামগ্রিকভাবে তার বাবা মাকেও সেখানে দেখতে হবে যে ছেলে মেয়ে। অবশ্যই, এটা শুধু মিউজিক বলে না, আমি বলবো আর্ট এমন একটা প্রফেশন যেখানে আপনি বা তুমি মানে এস্টাবলিশড হবে কিনা কোনো ঠিক নেই, এবং এই প্রফেশনটা বা এর শেখা থেকে শুরু করে মাঝপথ বা শেষ পর্যন্ত সবটাই একদম খুব মানে খুব হার্ড কথা বলছি আর কি, এটা গরিবদের নয়। তুমি আর্টিস্ট হবে, তোমার বাবা মার কাছে যদি মানে পয়সা কড়ি না থাকে, তাহলে তুমি ইনস্ট্রুমেন্টই কিনতে পারবে না। 100% তুমি ভালো টিচারের কাছে যাবে কি করে? সেও তো একটা রেমুনারেশন নেবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, 3 নম্বর, এটা এমন নয় যে তুমি 2 বছরের মধ্যে শিখে যাবে, এটা একটা লম্বা পথ। এর জন্য এক্সপেরিয়েন্স আছে, তাহলে লম্বা পথ মানে লম্বা কস্টিং, লম্বা ইনভেস্টমেন্ট, সময়, লম্বা ইনভেস্টমেন্ট, সমস্ত কিছু বেশি। তাহলে সেই বেশিটা করার মতন যদি প্যারেন্টসদের ইচ্ছে না থাকে এবং সেটা পাড়ার ওই খরচাটা করবে এইরকম অবস্থার মধ্যে যদি না থাকে, তাহলে তো সম্ভব হচ্ছে। আচ্ছা, আবার গান বাজনা মানে মূল ইয়েতে ফ্রি, তোমার এতে। আচ্ছা, রেইনকোট তো রেইনকোটে তো তোমার বাজিয়ে, কেমন অভিজ্ঞতা ছিল? দারুণ। আসলে
দেবজ্যোতি দা মানেই হচ্ছে একটা অন্য ব্যাপার। দেবজ্যোতি মিশ্র সামথিং কলকাতাতে যত মিউজিক ডিরেক্টর আছে তার মধ্যে অন্যতম একজন। ওনার মিউজিক ডিরেকশন বা ধরো উনি তোমাকে যখন বোঝাবে না, তুমি তখন বুঝতে পারবে না যে তুমি যে কি বাজিয়ে ফেলছো তুমি বুঝতে পারবে। আর ওই করে করে হ্যাঁ একদম হ্যাঁ, তারপর হঠাৎ করে বলবে শোন বাবু তোর না হয়ে গেছে, হয়ে গেছে, আমার যেটা নেয়া হয়ে গেছে। তো একটা ম্যাজিক মোমেন্ট তৈরি করতে। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কি আলাপ হয়েছিল? না, আমার সেইভাবে আলাপ হয়নি, কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল ওনার অনেকগুলো সিনেমাতে আমার বাজানো, এবং সেটা করতে একটা হলো। হ্যাঁ, এবার সেগুলো না আমার সবকিছু মনে নেই, কারণ ওই সময় তো বললাম, এবং তার মধ্যে বেশিরভাগ কাজই কিন্তু দেবজ্যোতি দার সঙ্গে। আর প্রবুদ্ধদার সঙ্গেও আমি বেশ কিছু কাজ করেছি, কিন্তু যেগুলোর আমার সিনেমার নাম সেই অর্থে মনে নেই। আইডির সঙ্গে তো করেই। আর একটা সিনেমার কথা মনে পড়ছে, জানো ওটা পিয়ারে ওই গানটা ছিল পিয়ারে মানে জুবিনের যেটা গাওয়া, জুবিন গার্ড। হ্যাঁ, আচ্ছা, ওটার বাঁশিটা ওটা তোমার? বাহ, ওর ব্যাকগ্রাউন্ডে বাজিয়েছিলাম। মিউজিক মানে চেঞ্জ এসে গেল বাংলা গানে, যে এমন হয়েছে যে মানে পরপর তখন বাংলা গান এত হিট বেরোতে শুরু করলো যে রাত 3-4টের সময় শো করতে গিয়ে যে 8-9টা বাংলা গান গিয়ে মানুষ নেমে যাচ্ছে। হ্যাঁ, হিন্দি গান গাইতে হচ্ছে না। বিশাল ব্যাপার ছিল ওই সময়তে, বিশাল ব্যাপার, বিরাট 2024-এ বোঝা যাবে না সেটা। এখনকার ছেলেমেয়েরা তো বুঝবে না। ওটা সম্ভবত 5-6 হ্যাঁ, ওই সময়টা 7-7ই সম্ভবত। তখন মানে বাংলা ব্যান্ড চলছে, এবং বাংলা গানের কদর মারাত্মক ভাবে বেড়ে গেল। আচ্ছা, এই ফাঁকে একটা জিনিস আমি জিজ্ঞেস করিনি, আমারও তো বেশ কিছু কাজ, আমার তো ম্যাক্সিমাম সেটার অভিজ্ঞতা কি? না, তুমি যেরকম যখন মিউজিক করো না, খুব সুন্দর, তোমার ডিটেইলিং ভীষণ ভালো। আচ্ছা, হ্যাঁ, যে মানে সুবীর এখানটা আমার এটা চাই, এই কাজটা চাই, মানে ওটা ওখানটা ওরকম চাই, এটা একটা ডেফিনিট। আর তো আমি এরকম মিউজিক ডিরেক্টর পেয়েছি, তাকে হয়তো যে এটা বললো সেটা বাজালাম, যখনই বাজানো হয়ে গেল বললো না এটা না এরকম, এবার হতে হতে দেখা গেল সে যেটা বলছে যতবার আমি সেটা বাজাচ্ছি ততবার সে সরে যাচ্ছে, মানে তার মানে সে ডেফিনিট নয় যে এক্স্যাক্টলি আমার কোনটা চাই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তুমি একদম ডেফিনিট আমার এইটুকু এইটা যায় না। আমার তো তার মানে হচ্ছে তোমার ছবি আঁকাটা, আমরা তো সুরের ছবি আঁকি, তার মানে তোমার ছবি আঁকাটা প্রমিনেন্ট, মানে তুমি জানো যে আমার এখানে এই রেখাটা লাগবে, এখানে এই লাল রংটা লাগবে, এখানে নীল রংটা, তার মানে মোটামুটি কাজ করে আনন্দ পাও। হ্যাঁ হ্যাঁ, একদম। আমি যথেষ্ট ঋণী তোমার কাছে, আমার অনেক ভালো ভালো দিনগুলোই তুমি সামলে দিয়েছো অনেকভাবে, তার জন্য আমি অনেক না, আসলে এটা তো এটা নিয়ত হতে, হ্যাঁ, এটা আমাদের দুজন সবাই যদি মিলেমিশে না হয় তবেই একটা কাজ ভালো হয়েছে। দেখো আজকে একটা গান তো হিটও হয়েছে, কভার গান বহুত প্যার করতে তুমকে সিনেমাটা ভালোই হিট। ওই সময় মানে কভারের গানের একটা হালচাল মেচে গেছিল, তোমারই তোরা বাজানো। রেকর্ডিং, শো, ব্যান্ড, বাংলা ব্যান্ড, লোকসঙ্গীত, এরকম তো সব জন্যই তো প্রায় কাজ করেছো। তোমার কোন জোনটা তোমার সব থেকে নিজের পছন্দের জোন কোনটা? সবচেয়ে পছন্দ করি, দেখো রেকর্ডিং সেক্টর তো অবশ্যই সবচেয়ে বেশি পছন্দ করি, মানে সবগুলো আলাদা আলাদা ইয়ে আছে, হ্যাঁ। এবার ধরো যখন স্টেজে বাজে তখন একটা ইন্টারাকশন, অন্য একটা গুরুত্ব আছে। তবে খুব ভালো লাগার যেটা পছন্দের জায়গা সেটা হচ্ছে ফিউশন মিউজিকে বাজানো। কারণ আমি তন্ময়দাকে গুরুজি বলি, তন্ময় বোস, পণ্ডিত তন্ময় বোস। তো গুরুজির সঙ্গে যখন বাজাই আমার মানে এক তো ওনার কাছে আমরা যখন রিহার্সালে বসে আমি প্রত্যেকদিন কিছু না কিছু আমরা শিখি, শুধু আমি নই, মানে আমাদের এন্টার টিমটা। তো এটা খুব মজাদার একটা বিষয়, এবং এতদিন ধরে বাজাচ্ছি। বিক্রমদার সঙ্গেও কাজ করেছি, অবভিয়াসলি বিক্রমদার থেকেও অনেক কিছু শিখেছি। তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমার পছন্দের জায়গা, ভালো লাগে, কারণ সেখানে ক্লাসিক্যাল মিউজিকটাও আছে, আবার কমার্শিয়াল মিউজিকটাও আছে, সাউথ ইন্ডিয়ান মিউজিকও আছে, ওয়েস্টার্ন মিউজিকও আছে, সবটা নিয়ে একটা, এবং তুমি তোমার মতন করে একটা প্রেজেন্টেশন বানাতে পারো। এবং ধরো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখো, আমার খুব পছন্দের মিউজিক সেকশন একটা। আমরা তো একসঙ্গে অনেক শো করেইছি, সেখানে আমরা গানগুলো যখন প্রেজেন্ট করি সেটা তো অন্যভাবে প্রেজেন্ট করি, তার মধ্যে তুমিও তো অনেক পার্ট নিজেই তৈরি করো। এই ধরনের জোনটা খুব পছন্দ। ক্লাসিক্যাল মিউজিক তো অবশ্যই আমি ভারতবর্ষের
মানুষ, আর যখন বাঁশি বাজায় সুতরাং ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করবই। বা ধরো এই যে যেরকম আমার পিএইচডি যে সাবজেক্টটা, সেটা অন্যান্য আনইউজুয়াল ফ্লুট নিয়ে আমার কাজকর্মটা ছিল। পশ্চিমবঙ্গের অপ্রচলিত যেসব বাঁশি, যেসব বাঁশি লোকজন দেখেইনি, অলমোস্ট খুব কম লোকজন বাজায়, কালচার করে, সেই ধরনের বাঁশি নিয়ে আমি কাজ করেছি। তো সেই জন্য এই সেকশনে আমি আসছি, তোমার থামালাম। তার আগে তুমি আমাকে মানে আমাদের সবারই জানা খুব মানে জরুরি ব্যাপার, যারাই আসে সব প্রত্যেককে জিজ্ঞেস করেছি মানে তাদের ইনস্ট্রুমেন্টের উপর। তুমি বাঁশির ওপর একটু কিছু বলো, যে বাঁশি ইতিহাস যাকে বলে সহজ কথা, আদ্যপান্ত, মানে কিভাবে বাঁশি আসে, কোথা থেকে আসে, বাঁশি কি শুধু এশিয়ান কান্ট্রি থেকেই নাকি, মানে এই ধরনের মানে যেহেতু এটা একটা আড্ডার মহল, ভীষণ ছোট্ট করে মানে এগুলো তো মানুষ জানাটা তো জরুরি জিনিস। হ্যাঁ, আজকের ডেটে যদিও এটা খুব যাদের কোনো অসুবিধা নেই, জানতে তো কোনো মানুষ করে যে বাঁশিটা আসে কোথা থেকে, বাঁশটা পায় কোথা থেকে, আদৌ এইটা বাঁশটার নাম কি, বা এটা কোথায় এগুলো মানে মোটামুটি ভাবে পাওয়া যায়, আদৌ এগুলো কি ভারতে পাওয়া যায়, কি ভারতবর্ষের বাইরে থেকে এগুলো এখানে ইম্পোর্ট হয়, এগুলো যদি একটু মানে আমরা মানে জানতে পারি। এমনিতে ধরো বাঁশি এখনো পর্যন্ত পৃথিবীর মানে সবচেয়ে প্রাচীনতম ইনস্ট্রুমেন্ট হিসেবে এখনো পর্যন্ত তাই প্রমাণ পাওয়া গেছে। আচ্ছা, সেটা কি ব্যাম্বু ফ্লুট? এটা ব্যাম্বু ফ্লুট ছিল, দেখো ব্যাম্বু ফ্লুট তো পাওয়া যায়নি, হাড়ের বাঁশি পাওয়া গেছে, এবং সেটা অনেক হাজার বছর। হাড়ের বাঁশি? হাড়ের বাঁশি সেটা কি মানে মানুষের হাড়? তো মানুষের হাড় ছিল, অন্যান্য প্রাণীর হাড় ছিল, ঠিক আছে। এখনো পর্যন্ত মানুষের হাড়ের বাঁশি আছে। কাংলিং বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, হ্যাঁ, যেটা বুদ্ধিস্টরা বাজায়, বৌদ্ধ ধর্মের একটা তামাং একটা সম্প্রদায় আছে, ওইটা আমার পিএইচডির পার্টের থেকে বলছি আর কি। কাংলিং যেরকম মানুষের হাড় এইটা থেকে, ফিমার থেকে, তো এরকম আছে বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত বেশ কিছু বাঁশি আছে। এবং আমার কাছে সারা পৃথিবীর প্রায় ধরো 100-র উপরে বাঁশি আছে, প্রায় আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে মোটামুটি 115-20 রকমের বাঁশি আছে কালেকশন। 115-20? হ্যাঁ, টাইপ, কিন্তু টাইপ অফ ফ্লুটস, মানে একটা টাইপ না। সেটা নিয়ে আমরা যদি কখনো মানে বসি, তখন ওই আড্ডা ফাড্ডা মারতে মারতে দেখানো যেতে পারে। তো সেইগুলোর আমি অনেক কিছু অ্যাপ্লাই করি, যেখানে যেমন ভাবে সুযোগ পাই। দেখো, কলকাতাতে এই ধরনের এক্সপেরিমেন্টাল কাজ করার অপশন খুব কম, ঠিক, খুবই, কারণ আমাকে অতক্ষণ সময় দেবে না, সেটা এক্সপেরিমেন্ট করতে ওরকম তোমার মানে সাবজেক্টও তো পেতে হবে। তুমি যে সিনেমার মধ্যে একটা কিছু লাগাবে, তুমি তো দেখেছো ডিজি যখন বাজিয়েছি, আমাদের কিছু কিছু কাজের মধ্যে আমরা ইউজ করেছি, তো সেটাও কলকাতাতে ওই ধরনের গানটা হতে হবে, তো গানটা হতে হবে, ঠিক, তাই না? নাহলে তুমি বাজাবো, আমি অ্যাপ্লাই করবো মিউজিকটা যে করবো, সেই মিউজিকটা, সেই গানটা যদি না হয়, সামঞ্জস্যপূর্ণ না হয়, জোর করে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আচ্ছা, এটা গেল। তো ব্যাম্বু ফ্লুট, যেহেতু ব্যাম্বু ফ্লুট কি শুধু এশিয়ান ইনস্ট্রুমেন্ট মানে ভারত? না, দেখো, ব্যাম্বু ফ্লুটও সারা পৃথিবীতে বিভিন্ন ফরম্যাটে আছে। আচ্ছা, হ্যাঁ, এখন প্রথম প্রচলন কোথায় হয় এটা সম্পর্কে এরকম না, একদম মানে ডেফিনিট কিছু বলা যাবে না, কারণ বাঁশি ধরো কিছু কিছু ইনস্ট্রুমেন্ট, পারকাশন ইনস্ট্রুমেন্ট, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, মানে তুমি যখন টোটাল ফ্যামিলিটাকে ধরছো, তো ওইগুলো সারা পৃথিবীতেই তাদের তাদের মতন করে তৈরি হয়েছিল। এবং এই যে মানে প্রাইমারি যে সোর্সটা, সেটা হচ্ছে নেচার যেমন যেমন যেখানে যেখানে যা যা দিয়েছে, তো সেখান থেকে সেই ইনস্ট্রুমেন্টগুলোর প্রকাশ মানে বিকাশ হয়েছে। এবং এইটা একটা মানে দীর্ঘকালীন ধরে একটু একটু করতে করতে সেটা একটা ফর্ম পেয়েছে। তো এটা একটা লম্বা সময়ের ইতিহাস, এটা এক্ষুনি এরকম টাইপ হ্যাঁ বলা যাবে না, মোটামুটি ভাবে একটা প্রাচীন ইনস্ট্রুমেন্ট বলা যেতে পারে। এবং প্রাচীন মানে বহু প্রাচীন, সবচেয়ে প্রাচীনও বলা যায়, সবচেয়ে প্রাচীন, মানে এটা জানা ছিল না, এটা জানলাম। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে অলমোস্ট সবার বাড়িতে একটা করে উইন্ড ইনস্ট্রুমেন্ট আছে। আচ্ছা, শঙ্খ, ঠিক আছে, শঙ্খ, তুমি যদি শঙ্খ বলো তাহলে সেটা তো মহাভারত রামায়ণ ওই সময় তুমি শঙ্খ দেখতে পাচ্ছ, তার মানে ওটা কতটা প্রাচীন হতে পারে। এবং মহাভারতের একটা চরিত্র শ্রীকৃষ্ণ, ঠিক আছে, তার মানে শ্রীকৃষ্ণ আছে মানে তো ওখানে শ্রীকৃষ্ণের সঙ্গে বাঁশির একটা সম্পর্কই দেখানো হচ্ছে, তাহলে সেটা সেই সময় এক্সিস্ট করছে। এবং শ্রীকৃষ্ণের সময় যে বাঁশি, তার মানে সে তো বাজায়, তার মানে সেটা একটা স্বর, দুটো স্বর, তিনটে স্বর এরকমই নয়, তখন ওটা ফুল ফর্ম বাজছে, সারেগামাপাধা একটা গোটাটা আছে। এবং তুমি যদি
ইতিহাস দেখো, মিউজিকের ইতিহাস, তাহলে এই এক একটা স্বর থেকে আর একটা স্বর বিকাশ লাভ করতে মাঝখানে অনেকগুলো বছর, বেশ কয়েক হাজার বছর কেটে গেছে, তবে সা থেকে রে তৈরি হয়েছে। মানে হিউম্যান ব্রেন অতদূর গেছে যে আচ্ছা এটা যদি সা হয় তাহলে এটা রে হবে। আচ্ছা, এটা এই এই কথা বলতে মনে পড়লো যে নিয়ের পরে কি আর কোনো শব্দ আছে? দেখো এইটা না খুব কন্ট্রাডিক্টরি, মানে আমাদের শুদ্ধ নিয়ের পরে তো আবার সা চলে আসে, আবার সা চলে আসছে, এটা একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, এটা তো ফ্রিকোয়েন্সির খেলা। একটা ফ্রিকোয়েন্সি থেকে তার ডাবল ফ্রিকোয়েন্সি পর্যন্ত যদি হয় তাহলে তো এটা সা থেকে পরের সাথে যাচ্ছে, এইরকম তো হিসেবটা। এখন এর মাঝখানে স্টেশনগুলোকে বিভিন্নভাবে সাজানো হচ্ছে, সেটাকে আমরা স্কেল নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে বিভিন্ন রকম স্কেল হচ্ছে, বা সা থেকে রের কি ডিস্টেন্স, রে থেকে গায়ের কি ডিস্টেন্স, এরকম ভাবে গোটা স্কেলটা তৈরি হচ্ছে। এই ডিস্টেন্সটা যদি কম বা বেশি হয় তখনই আমাদের রাগা মিউজিক তৈরি হবে। বা ধরো ইজিপ্টের কোনো একটা নির্দিষ্ট কোনো সুর, বা ধরো মিডল স্টেট বেশ কিছু নির্দিষ্ট সুর, তার কিন্তু ওই সারেগামা পাধানিসাটা একরকম নয়, মানে টেম্পার্ড স্কেল নয়, নন টেম্পার্ড স্কেল। এবার টেম্পার্ড স্কেল মানে তো সারেগামা পা ইকুয়াল ডিস্টেন্সের সমস্ত কিছু করা আছে। তো এইটা করা হয়েছিল যাতে একসঙ্গে সবাইকে নিয়ে গান বাজনা করা যায়, কারণ হারমোনিক রিলেশনে এগুলো সব তৈরি করা। এবারে এই যতগুলো ফ্রিকোয়েন্সি আছে ততগুলো স্টেশন হতে পারে, কিন্তু সেটা কি হিউম্যান ব্রেন ওটাকে আইডেন্টিফাই করতে পারে স্টেবল কিনা? এবার সেটা দেখা গেছে যে ভারতীয় মিউজিকের মধ্যে 22টা শ্রুতির যে কনসেপ্ট আছে, যে তুমি জানো, এইটা হচ্ছে হিউম্যান ব্রেন সেটাকে আইডেন্টিফাই করতে পারে এবং ইউজ করতে পারে। এবং বিনা মিউজিশিয়ান তুমি খুব ভালো করে জানো, যদি তোমাকে বলা হয় যে সা থেকে রে কিন্তু 4টে রে আছে, মানে অতি কোমল রে, তারপরে কোমল রে, তারপরে একটু চড়া কোমল রে, তারপরে রে, এই যে 4টে রে হয়ে গেল, যে মিউজিশিয়ান বা যে গাইয়ে বা যে বাজিয়ে ওটাকে একদম ডেফিনিট ওই পিচগুলোকে লাগাতে পারে, তারা সামথিং মানে সাধারণের বাইরে চলে যায়। তাদের এবিলিটি, তাদের এক্সপ্রেস করার ক্ষমতা মিউজিকের মধ্যে, আমরা এগুলো মোটামুটি সবাই এগুলো জানি। সায়েন্স দিয়ে তুমি অনেক কিছুকে বলে দিতে পারবে, বুঝতে পারছো? সায়েন্স দিয়ে বলে দেওয়া আর জিনিসটা প্র্যাকটিক্যালি তুমি যখন করছো দুটো আলাদা। তো এটার মধ্যে কন্ট্রাডিক্টরি মানে থাকবেই আর কি। তোমার শুদ্ধ নিয়ের পরে সায়ের মধ্যে মাঝখানে তো অনেকগুলো ফ্রিকোয়েন্সি আছে, এবার তুমি যদি কোনো একটাকে স্টেশন বানাতে পারো তো বানাও। সানায় যেটা করে এরকম করে তো ঘুরে যায়, তো এবার এরকম করে তো সাঁতার ফেরায়, কারণ তার মাঝখানে ফ্রিকোয়েন্সি নিয়ে যাচ্ছে। ইন্ডিয়ান মিউজিক ওগুলো আছে, এবার তুমি কোন অ্যাঙ্গেল থেকে দেখছো, কোন অ্যাঙ্গেল থেকে সেটাকে ভাবছো বা বলছো, সেটা ডিফারেন্ট। বিরাট সাবজেক্ট, অনেক বড় অন্য একদম। আচ্ছা, যাই হোক, এবার যেটা বলছিলাম, আচ্ছা আমাদের ভারতবর্ষে ব্যাম্বু ফ্লুট নিশ্চয়ই তৈরি হয়, সেটা মানে তার কোথা থেকে, মানে বাঁশ আমরা এইটা সাধারণত পাহাড়ি অঞ্চলের বাঁশ, পাহাড় ছাড়া এই বাঁশটা হয় যে কোনো পাহাড় অঞ্চলেই হবে, যে কোনো না, একটু পাহাড় মানে পাহাড় বলতে হিমালয়ের পাদদেশের ওই অঞ্চলটার মধ্যেই বেশি হয়। তরাই অঞ্চল বলে কি ওটা, আমি ঠিক জিওগ্রাফিটা এই মুহূর্তে আমাদের রুট অনুযায়ী তেরাই বলে আর কি, মানে ধরো আসাম অঞ্চলের বেশ কিছু জায়গাতে এটা পাওয়া যায়, ঠিক আছে। ওই বেলটাতে মানে নর্থ ইন্ডিয়ার ওই বেলটাতে, হ্যাঁ ওটাও অনেকটাই পাওয়া যায়। আরো এছাড়াও বেশ কিছু জায়গাতে পাওয়া যায়, একদম আনঅ্যাভেলেবল তাও না, ভারতবর্ষে এই ধরনের বাঁশ পাওয়া যায়। আসাম থেকে বাঁশ যে এটা পাওয়া যায় জানি, কিন্তু সেটা কি আসাম, ত্রিপুরা, ওই অঞ্চলে পাওয়া যায়। এবার আমরা যেহেতু বেঙ্গলের লোক, ফলে আমাদের কাছে এটা তাড়াতাড়ি বলে মানে এখান থেকে আমদানিটা বেশি হয়। তো তার মানে এটা নয় যে শুধুমাত্র ওইটুকুনি জায়গা, হ্যাঁ মানে ওই ওয়েদার আছে এইরকম তো ভারতবর্ষে অনেকটা জায়গা, কারণ উপরটা তো পুরোটাই পার্বত্য অঞ্চল না, তো তাহলে তার পরের যে অংশটা সেটা ওরকম অতটা জায়গা ধরে আছে, মানে অঙ্ক অনুযায়ী সেটা হওয়ার কথা। এটা মানে এগুলো তৈরি হয় কোথায় বা কিভাবে তৈরি হয়? এগুলো এক তো ধরো যারা নাকি ভালো মানে আমাদের গুরুজির সময় এবং আমাদের সময়ও বেশ কিছু ফ্লুট প্লেয়ার আছে, কিন্তু জানোই আমি বাংলাতেই পারি এবং
মানে আমার এই বাঁশিগুলো তো বেশিরভাগটা আমার বানানো। আমার গুরুজি খুবই ভালো ফ্লুট তৈরি করতেন, এবং আমাদের ভারতবর্ষের যে বড় বাঁশিটা, সবচেয়ে বড় বাঁশি, যেটাকে এই মুহূর্তে শঙ্খনাথ বলে সবাই চেনে আর কি, শঙ্খ ফ্লুট এরকম করে সবাই যেটা জানে আর কি। তো সেই বাঁশিটা আসলে কিন্তু দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। সেটা সবচেয়ে ওল্ড বাঁশিটা, এবং সেটা কিভাবে ডেভেলপ হয়েছে সেই অংশগুলো আমার কাছে আছে, ওই বাঁশিগুলো আমার কাছে আছে, আমার কালেকশনে আছে। তো কখনো গেলে পারে বা সেরকম যদি আমাদের কোনোদিন সুযোগ হয় আমরা সেটা, অ্যাকচুয়ালি ওটা করতে গেলে শুধু বাঁশি নিয়ে কথা বলছি। তো কালেকশন যখন বললে এই মুহূর্তে কালেকশনটাই শুনি, একটু বলো কি কি কালেকশন তোমার কাছে আছে? ডিজিজু তো তুমি দেখেইছো, রেকর্ডার অলমোস্ট ফুল ফ্যামিলিতে আছে, হারমোনিকা আছে, এগুলো চাইনিজ ফ্লুট আছে, ডিজি প্যান ফ্লুটে সামনেই আছে, সাকুয়াচি আছে। এইগুলো মোটামুটি বললে পরে লোকজন রিলেট করতে পারে। এবারে বেশ কিছু নামটাও আছে, সেগুলো টোটকো বলে একটা বাঁশি আছে। হ্যাঁ, ওটাই বলছি, অড এক্সট্রাঅর্ডিনারি এরকম কিছু। সেগুলো তো আজকে তো আড্ডার মোডে এসেছি, ফলে আমি সেগুলো আনিনি, তো অন্য সময় যদি কখনো সেগুলো মানে কি কি নাম বা কিরকম ধরনের? একটা আছে টোটকো, একটা তো কাংলিং বললাম। কাংলিংতে যদি আমার কালেকশনে নেই, কারণ ওটা ফিমার দিয়ে করতে হবে, তো তাহলে অনেক অন্য কাটকর পড়াতে। হ্যাঁ, কাটকর পড়া আমাকে একটা হিউম্যান স্কাল রাখার জন্য ব্যবস্থা করতে, যে আমার কাছে একটা ফিমার আছে। ইংলিশ ফ্লুট, ধরো আমরা যেটাকে ইংলিশ ফ্লুট বলি আর কি, অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে ওটাকেই ফ্লুট বলা, ওটাকেই ফ্লুট। এইটাই বলছিলাম, ওবো আছে, ক্ল্যারিনেট আছে, ওবো ছিল, ওবোটা নষ্ট হয়ে গেছে। এগুলো কি ইউজ হচ্ছে এখনকার গান বাজনা? এটা ইউজ হচ্ছে, দেখো ইউজ হচ্ছে, কিন্তু আমাদের এখানে সেই ইউজ করার মতন মানুষজন কম বলবো না, মানে আমাদের এখানে কাজের প্যাটার্নটা একদম অন্য রকম হয়ে গেছে এই মুহূর্তে। মানে এই মুহূর্তে হচ্ছে যদি শুধুমাত্র বাঁশিটা লাগে তাহলেই ফ্লুট প্লেয়ারকে নেবো, নয়তো আর দরকার নেই আর কি। তাহলে বাকিটা ইলেকট্রনিক্স সফটওয়্যার দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। মানে এবং সেটা শুধুমাত্র আমাদের এখানে নয়, কিন্তু মানে অলমোস্ট সারা পৃথিবীতেই কম বেশি এটার ইম্প্যাক্ট পড়ছে। এক্সপেরিমেন্ট করে এর থেকে সাউন্ড বার করে এর থেকে সেটা অন্তত কলকাতাতে সেই অপশন হচ্ছে নাকি। আমরা গত বেশ কয়েক বছরের মধ্যে বাঁশির প্রত্যেক বছরেই কিছু না কিছু গান থাকে যেগুলো বাঁশির ফ্লুট পার্টটা মানে বেশ সাড়া দেয় বা আমাদের মন ছোঁয়। অন্তত বছরে একটা না হলে পরেও কয়েক বছর পর পরই কিন্তু আমরা এটা দেখে আসছি, ঠিক আছে। রোজা বম্বে থেকে শুরু করে তুমি দেখো এখনো সবকিছুর মধ্যেই বাঁশিটা আছে কিন্তু। এবং মানে বাঁশিটা এমন একটা ইনস্ট্রুমেন্ট, ভারতবর্ষের বোধহয় একটা দুটো চারটে জোন ছাড়া, মানে যত টাইপের মিউজিক হয় ভারতবর্ষে ওই 2-4টে জোন ছাড়া বাকি সমস্ত জোনে কিন্তু ফ্লুটের অ্যাপ্লিকেশন আছে। মানে তুমি কীর্তন থেকে ফোক সং থেকে শুরু করে বলিউড মিউজিক, ক্লাসিক্যাল পর্যন্ত সবগুলোর মধ্যেই কিন্তু বাঁশিটা মোটামুটিভাবে আছে। ফলে ইউজ যদি বলো তাহলে ইউজটা কিন্তু অনেকটাই হচ্ছে, ব্যবহারটা হচ্ছে, কিন্তু সেই ব্যবহারটা ইদানিংকালে কমে গেছে। গানটা যদি সেইভাবে না বানানো হয় বা তার পিকচারাইজেশন যদি সেইভাবে না হয়, তাহলে সেখানে বোধহয় সেই জন্য বাঁশির গুরুত্বটা কমে যাচ্ছে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট নোট বোধহয় মানে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে আমাদের দেশের এই মুহূর্তের মিউজিক, সেটা না ফিল্ম ডমিনেটেড। এক্স্যাক্টলি, মানে এবারে ফোক মিউজিক ধরো তার একটা চলতে থাকে বললো। আমাদের বেঙ্গলে বা এরকম প্রত্যেকটা স্টেটেই কিছু কিছু পার্সোনালিটি আছে যাদের নিজস্ব কিছু গান আছে। আমাদের এখানে যেরকম রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল ইসলাম আছে, দ্বিজেন্দ্র গীতি আছে। এবার দেখো এইগুলো তো সময়ের নিরিখে আস্তে আস্তে তো এগুলো পেছন দিকে যাচ্ছে। রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক, নজরুল ইসলাম এখনো প্রাসঙ্গিক, কিন্তু ডিএল রায়ের গানকে আমরা এখন সেইভাবে শুনতে পাচ্ছি না।
বা পুরাতনী যে বাংলা গান সেগুলো তো আমরা এখন আর শুনছি না, কারণ সময়ের নিরিখে সেগুলো একটু পেছন দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এটা নিয়ে তর্ক করে লাভ নেই, কিন্তু এটা রিয়েলিটি, একদম তুমি মানবে না, কঠিন এইবারে এইটার জন্য কি হচ্ছে, নতুন যদি তোমার ভাবনা চিন্তার, ধরো বাংলা ব্যান্ড যখন এলো তখন কিন্তু প্রত্যেকে তাদের ভাবনা নিয়ে এলো। তার আগে ধরো সুমন দা, অঞ্জন দত্ত, আমাদের নচিদা, এরা কিন্তু নিজেদের বক্তব্য বলছে, তাই এদের সমাজের একটা প্রেক্ষাপট হচ্ছে, এবং বাংলা ব্যান্ডও তার সঙ্গে সঙ্গে তাদের আর একটা অ্যাঙ্গেল থেকে ধরছে। হ্যাঁ, তার মানে কি হচ্ছে যে তখন সেখানে মিউজিক, সাহিত্য, সঙ্গীত এবং ইনস্ট্রুমেন্ট, এই সমস্ত কিছু নিয়ে তার একটা নতুন প্রেজেন্টেশন ভাবনা যে মানে ভাবা যাচ্ছিল। কিন্তু যখন নাকি তুমি শুধুমাত্র সিনেমার নিরিখে গান বাজনা করছো, তেমন সিনেমার ডিরেক্টর যেটা চাইছে বা সেই গল্পটা যেটা চাইছে ওইটুকুনির বাইরে তুমি বেরোতে পারছো, কারণ সেখানে তোমার স্বাধীনতা নেই, তোমার স্বাধীনতা লিমিটেড। এবার তুমি যদি বাংলা সিনেমার কথা বলো, তাহলে বাংলা সিনেমা কি এক্সপেরিমেন্টাল হচ্ছে না? হচ্ছে বটে, তো সেখানে মিউজিকটার মানে সেটার প্রায়োরিটিটা কত, ইনস্ট্রুমেন্টেশনটার গুরুত্বটা কম, সহজ কথা তুলনামূলক। একটা সিনেমাতে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই সবসময় প্রাসঙ্গিক, এবং শুধু প্রাসঙ্গিক খুব ইম্পর্টেন্ট রোল। কারণ আমরা যখন নাকি সিনেমাটার মিউজিক থাকে না, যখন আমরা সবাই মিলে যখন মানে মিউজিক ডিরেক্টর যখন গোটাটাকে সাজিয়ে দেয়, তারপরে সেই সিনেমাটা একটা অন্য লেভেলে প্রাণ পায়। আমি সবসময় বলি যেটা চোখ ফোটানো, গোটা সিনেমাটা একটা অন্য ডাইমেনশনে চলে গেল, এবং যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক খারাপ হয় ওই গোটা সিনেমাটা কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এরকম অনেক সিনেমাতে যেগুলো সিনেমা হিসেবে ভালো নয়, শুধু ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য হেভি লাগছে, এরকম হয়েছে। তো সুতরাং এবং তোমার তো মনে থাকবে, তুমি মানে আমাদের জেনারেশনে একটা সময় ছিল, ধরো 25-30 বছর আগে, বা হয়তো আমি যদি খুব ভুল না করি বোধহয় 35-40 বছর আগে, যখন নাকি আগে সিনেমার গান রিলিজ হয়েছিল, আশিকি তো তাই হয়েছিল। গান তো আগে রিলিজ হতো, এ তো নিয়ম ছিল। আশিকি যখন রিলিজ হয় তখন আমি ক্লাস 8-এ পড়ি, তাহলে গানটা রিলিজ হয়ে গেছে তার 5-6 মাস বা 1 বছর পরে সিনেমা রিলিজ হচ্ছে, এবং সিনেমাটা রিলিজ মানে হিট হোক চাই না হোক ওই গান দিয়ে তাদের বিজনেস করা হয়। এইটা তো 35 বছর কেন যাচ্ছে তুমি, তারপরেও অনেকবার হয়েছে। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট 2000 সাল অবধি এগুলো তোমরা মজা পেয়েছি। তার মানে কি হলো, মিউজিকটা কতটা ইম্পর্টেন্ট মানে রাখে একটা সিনেমার জন্য, সেটা তো হচ্ছে, সেটা আজকে ডেটেও তাই। সেটাই তো এবারে ধরো, হ্যাঁ এবারে ধরো তুমি মিউজিক যে তুমি ধরো সিনেমার ডিরেক্টর, এবার তুমি মিউজিকের জন্য কতটা বাজেট লাগবে, এইটাই বলতে যাচ্ছি, কতক্ষণ সময় দেবে, এইটাই বলছি, কতটা ভাবনা দেবে। এখানে আরেকটা মানে প্রসঙ্গত কথাটা চলেই আসছে, 20-22 বছর বা 15-16 বছর আগেও মিউজিক যে একটা শব্দটা ছিল, এখন তো সাউন্ড ডিজাইন হয়ে গেছে। সাউন্ড ডিজাইন, এবারে তুমি বলো, তুমি এই ইন্ডাস্ট্রির একজন এবং তুমি দীর্ঘদিন কিবোর্ড বাজাও বা এই প্রোগ্রামিং করো ইত্যাদি ইত্যাদি, তুমি তোমার আশেপাশে অনেকজনকে চেনো, তাদের মধ্যে কতজন বলো তো গান বাজনাটা শিখে তবে ওইটা আসছে পেছন দিকের, এই যে এরকম ভাবে রেকর্ডিং হয়, এইটা মিউজিক বলে, মিউজিকটা এরকম ভাবে তৈরি হয়, কতজন জানে? এইটা তো যেহেতু একটা ওপেন একটা আলোচনা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে যে কথাটা কোথা থেকে এলো, মিউজিক ডিরেক্টর আর প্রোগ্রামার, বা এই মুহূর্তে বলা হচ্ছে সাউন্ড ডিজাইন। সাউন্ড ডিজাইন মানে হচ্ছে একটা গানের বিভিন্ন জায়গায় তুমি শব্দ দিচ্ছ, শব্দ আর সঙ্গীত তো আলাদা, হচ্ছে যে শব্দ চয়ন করে ওখানে ঢুকিয়ে দিয়ে, হ্যাঁ এবারে শব্দ চয়ন করা আর মিউজিক করা তো এক জিনিস নয়। এক্স্যাক্টলি, বাজেট কম করতে করতে কিন্তু খাটের তলায় ঢুকে গেছে। সিনেমাটাও তো সেই ওই খাটের তলা সিনেমা ছাড়া ধরো কিছু সিনেমা আসছে না, হাতে গোনা 4-5টা সিনেমা হয়তো দেখবে তুমি। হ্যাঁ, ইনফ্যাক্ট ধরো মানে আমি বলছি আমার কেরিয়ারে আমি প্রত্যেক বছরে যত সিনেমা বাজাতে সুযোগ পেতাম, এখন কিন্তু ওই সংখ্যার সিনেমাটা হচ্ছে না। মানে আমি ধরো এই প্রায় 15-16 বছর 20 বছর হলো, অলমোস্ট, হ্যাঁ প্রায় 20 বছর হয়ে গেল। এর মধ্যে ধরো আমি খুব কম করে 200-র উপরে আমি সিনেমা বাজিয়েছি সব নিয়ে। তার মানে 200 মানে তো প্রায় ধরো বছরে 12টা-14টা করে সিনেমা বাজিয়েছি। সেটাই তো বলছি, আজকে তার রেশিও কোথায়, আজকে কোথায় এসেছে তুমি হিসেব করে দেখবে, বছরে 1টা কি 2টো, বা হয়তো তার থেকে একটু বেশি, হয়তো আমরা সব এভারেজ বলছি না।
রেকর্ডিং বলে যে একটা যে আমাদের একটা যে একটা কাজ, একটা ওয়ার্ক স্পেস ছিল, কাজের একটা বেশ সবার একটা ইয়ে ছিল, সেই জায়গাটাই পুরো উড়ে গেল। রেকর্ডিং স্টুডিও গুলো সব বসে বসে ধুঁকছে। কেন? অত বড় বড় তারা কত স্টুডিও বন্ধ করে দিচ্ছে, লাখ লাখ টাকা তারা খরচ করে করে বসে আছে। পুরনোদের চেনাশোনা কত কাজ হবে। এবার পাশাপাশি ধরো এখন এই সিরিজ গুলো আসছে, ওটিটি প্ল্যাটফর্মের কিছু কাজ, হ্যাঁ, তো ওটার কাজকর্ম আর অন্যান্য যে ভাস্ট যে কাজ, সেটা তো অর্ধেকই তো ঘরে হয়ে যাচ্ছে। আগে যেমন ফ্লোরের পর ফ্লোর ডেইলি বুকিং, মানে 365 দিনে এমনও গেছে, দেখা গেছে 365 দিনই বুক। তো সেটা তো মানে তখনকার যুগে এইভাবে হয়েছে, এখন তো সেটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। আবার কোনো সময় হয়তো ঘুরবে, আবার উঠবে, কোনো সময় রাইজ হবে, কালচক্র তো এটা। একটা সময় দেখা গেছে যে ড্রামস যে ইনস্ট্রুমেন্ট, যখন অক্টাপ্যাড হঠাৎ করে ছিল না, তখন সব বাদ হয়ে গেল। তারপর আবার মানুষ বুঝলো যে ড্রামস হয়। ড্রামস অত ভারী ইনস্ট্রুমেন্ট, অত বড় জায়গা নেই, তাও কিন্তু এবার তাকে নিয়ে আবার কাজ শুরু হয়, তাই তো? তোমার গান বাজনার পেছনে স্পেশাল ইন্সপিরেশন? অনেকের নাম বলতে হবে, তার মধ্যে গুরুজি দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, গুরুমা সুলয়া বন্দ্যোপাধ্যায়, আমার মা, আমার মায়ের নাম তুষার কণা, আমার বাবা তো মানিটারি সাপোর্টার, যতটা যা টাকা পয়সা লাগবে সেটা দিয়েছিল। আর মা হচ্ছে আমার ব্লাইন্ড সাপোর্ট। আর ওই যে আমার প্রথম যে মাস্টারমশাই ছিল ব্রহ্মানন্দ পাঠক, হি ইজ দ্য ম্যান, যে আমাকে বলেছিল তোর না মিউজিকটা হবে। এবং আমার মাকে দিদি বলতো, মাকে বলতো দিদি ওকে মিউজিক করতে না, ওর হবে কিন্তু। ফার্স্ট ইন্সপিরেশন। হ্যাঁ, এবং মানে ওই প্রথম মানুষটা যে আমাকে ভাবিয়েছিল, বা যে আমাকে এখন বুঝতে পারি যে ওই ভালো মাস্টারমশাই হলে বুঝতে পারে যে এই স্টুডেন্টটার দ্বারা কিছু হবে, হতে পারে। আমি যেরকম এখন বুঝতে পারি আচ্ছা এই ছেলেটার দ্বারা হতে পারে, পসিবিলিটিস আছে। তো সেই মাস্টারমশাই আমাকে ওরকম ভাবে বলেছিল এবং আমার মাকেও সেটা বুঝিয়েছিল। পরবর্তীকালে ধরো এই যত এক তো আমি প্রচুর, মানে এটা আমার ভাগ্য আর কি, আমি প্রচুর সিনিয়র বন্ধু পেয়েছি। মানে এই ইন্ডাস্ট্রিতে বাজাতে গিয়ে সবাইকেই দাদা বলি, মানে যারা আমার থেকে বয়সে বড়, এবং তাদের প্রত্যেকে মানে তারা মজা করছে, সবকিছু করছে, তাদের থেকে না আমি ওই আমার জিনিসটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। ইন্সপিরেশন বলো, কোথাও কেউ হয়তো বলছে ধর এটা তুই এরকম করে করছিস কেন, এরকম করে কর, কেউ হয়তো কখনো গালি দিয়ে বলছে, কিন্তু আসলে সে আমাকে ভালোই আপলিফট করছে, রাইট? তো সেই জায়গাগুলো নিয়ে নেওয়া। এছাড়া ধরো কাজ করতে করতে যত গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি, তাদের থেকে তো শিখেইছি। তো এইগুলো প্রত্যেকই আমার কাছে মানে প্রত্যেকটা জিনিসই হ্যাঁ ইন্সপিরেশনের কাজ করে। আর বাঁশি বাজানোর যদি একদম মানে বা মিউজিক করব এইটার যদি বলো, তাহলে আমার একদম মানে সেন্টার পয়েন্টে বসে আছে হচ্ছে বিসমিল্লাহ খান। হ্যাঁ, মানে যেই মানুষটার বাজনা শুনে আমার মনে হয়েছে পুরো এরকম হয় নাকি, আচ্ছা আমি কি পারবো, বা আমি কি তাহলে কি আমি গান বাজনাটা করবো, মানে এরকম আর কি। একটা এমন টাইম কাটিয়েছি জীবনে যখন মানে আমি ঘুম থেকে উঠতাম সানাইটা বাজছে, রাত্রেবেলা শুতে যেতাম সানাইটা বাজছে। আর ধরো বাঁশি বাজায় ফলে মানে হরিজিৎ দ্বারা ইন্সপায়ার্ড নই, এটা তো আমি যদি না বলি তো আমি মিথ্যা কথা বলি। মানে ভারতবর্ষের এমন কেউ নেই, কোনো ফ্লুট প্লেয়ার নেই যে হরিজিৎ দ্বারা ইন্সপায়ার্ড নয় বা প্রভাবিত নয়, এটা মানে হতেই হবে। তারপরে ধরো আমাদের নবীনজি আছে, নবীনজির সঙ্গে তোমার তো মোলাকাত হয়েছে। এটা আমার সৌভাগ্য ছিল। হ্যাঁ, তো ওটা কি রকম দুটো শো ছিল, সেটা একটু বলো। আমাদের একসঙ্গে দুদিন কাটালাম, তন্ময়দার বাড়িতেই কাটিয়েছি। পাশাপাশি তোমার ছবি আমার পাঠিয়েছিলে, সেই ছবি দুটো দেখলে কিন্তু নবীনজিও তাই, আন্নাও তাই বলছিল যে ভাই বড় ভাই ছোট ভাই লাগছে, সেটা খুব সুন্দর একটা মুহূর্ত। এবং আমরা একসঙ্গে দুটো শো, যে মানুষ কিরম দেখলে সেরকম দারুণ দারুণ, সেই দারুণ মানুষ না হলে ওই বাঁশিটা ওই বাজনাটা আসে না। কি রুনুদার সঙ্গে অনেকবার দেখা হয়েছে, সেই
ওনার আরেকজনের নাম, মানে ওনার নাম না নিলে বোধহয়। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি রুনুদার অনেক কিছু পিস এখানে বাজালাম। পুরোনো গান বাজনা, নতুন গান বাজনা কিভাবে দেখছো? পুরানো গান বাজনাতে মানে আমি শুধু ফ্লুটের সেকশনটা বলছি, মানে সবটা নিয়ে বলছি না, শুধুমাত্র ফ্লুটের সেকশন। পুরানো গান বাজনাতে ফ্লুটের সেকশনটা তার ইউজ অ্যাপ্লিকেশনটা একটু অন্যরকম টাইপের ছিল। ঠিক আছে, যদি ধরো সলিল চৌধুরী যদি তাহলে অনেক বেশি ওয়েস্টার্ন অর্কেস্ট্রা টাইপ, মানে ক্লাসিক্যাল অর্কেস্ট্রা ওই হিসেবে একটা, তার পরবর্তীকালে অনেকেই আছে। হ্যাঁ, তো ওই সময়কার মেলোডি স্ট্রাকচারগুলো ওরকম ছিল। এখন মানে আমি খুব স্পেসিফিক বলছি, যখন থেকে নবীনজি এলেন বম্বে ইন্ডাস্ট্রিতে, তখন থেকে না বাঁশিটার একটা অন্য রং হয়ে গেল। হ্যাঁ, এবং অবভিয়াসলি নবীনজির সঙ্গে সঙ্গে এ আর রহমানের নামটা চলেই আছে, কারণ ডিরেকশন। হ্যাঁ, সারথি যেহেতু, হ্যাঁ, এবং ওনাদের দুজনের মধ্যে হেভি বন্ডিং, মানে খুব ভালো বন্ধুত্ব, ফলে এক্সচেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটা তো একটা না আমি এটা লিখে দিলাম তুই বাজিয়ে, এরকমটা তো নয়। শোন না, এরকমটা ভাবছি, তাহলে কি এরকম হয়? এটা আমরা যেরকম ভাবে মিউজিক করি অবভিয়াসলি মোটামুটি ভেবে নেওয়া যেতে পারে যে ওই রকম ভাবেই মিউজিকটা তো হয়। তো সেই জায়গা থেকেও তার যে অ্যাপ্লিকেশন পয়েন্ট সেগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তারপর ধরো রাকেশ চৌরাশিয়ার তার বাজনাটাও একটা অন্যরকম। ধরো ক্লাসিক্যাল ফ্লুট হিসাবে প্রবীণ গুটখিন্দে, আমি প্রবীণদা বলি, প্রবীণদার বাঁশি আবার অন্য আর একটা দিক আছে, অন্য টাইপের বাজানো। তো প্রত্যেকেই না, এর প্রত্যেকেই তাদের একটা স্পেশাল, সেটা ভালো দিকেই গেছে। হ্যাঁ, অবভিয়াসলি খুবই ভালো দিকে গেছে, এবং সেটা খুবই হৃদয়স্পর্শী, সহজ কথা হৃদয়স্পর্শী, মানে মানুষ। এবং আজকে থেকে তো অনেকগুলো ফ্লুট প্লেয়ার আছে, অনেকজন মানে নিউ যারা আসছে আর কি, তাদের মধ্যে অনেকে আছে দুর্দান্ত বাজে, হেভি স্কিল, তাদের পসিবিলিটিস, হাই পসিবিলিটিস, মানে ভালো, সেটা এক কথায় অনবদ্য আর কি। ঠিক ঠিক। এবং আমি খুব আশাবাদী যে ওদের বাজনা যখন শুনবো আমার মানে আমিও ভরে উঠবো। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রতিদিনের অনুশীলন কেমন চলে, কখন চলে, কিভাবে চলে? তুমি তো জানো আমি মানে রাতের দিকে, সেটা আমি জানি, কিন্তু সাধারণ মানুষ দিনে মানে খুব সকালবেলাতে উঠি না, উঠে ক্লাস থাকলে পরে ক্লাস করালাম, অনলাইন অফলাইন দু রকমের ক্লাস শেখানো তো আছে। স্পেশালি ধরো স্যাটারডে সানডে আমি পুরোটাই শেখানোর জন্য ইনভেস্ট করি। স্যাটারডে সানডে পুরোটাই অনলাইন এবং অফলাইন হলো। এরপরে ধরো কিছু কিছু স্টুডেন্ট থাকে তারা নাকি হয়তো স্যাটারডে সানডে পড়তে পারে না, তাদেরকে হয়তো ক্লাস করালাম, সেগুলো বেশিরভাগটা বাইরের স্টুডেন্ট আছে। হ্যাঁ, 2-4 জন আছে, এই চলে যাচ্ছে। আর নিজের রেয়াজ বলতে দেখো আজকে মানে যেই সময়টা নাকি কেরিয়ার শুরু হয়নি, পড়াশোনা করছি, ওই সময় যেই পরিমাণ রেয়াজ করতাম এখন আর সেই পরিমাণ রেয়াজ করি না, হয় না। হ্যাঁ, কিন্তু এমনও হয় কোনো দিন হয়তো ভাল লাগছে অনেকক্ষণ বাজালাম, অনেকক্ষণ মানে সারাদিনই হয়তো বাজালাম, সেদিনকে কোনো কাজ নেই বা আমার ভাল লাগছে সেদিনকে বাজাতে, এইটা একটা বিষয়। বাজাতে ভাল লাগছে এটা কিন্তু রেয়াজ না, রেয়াজটা অন্য জিনিস। রেয়াজটা মনে হচ্ছে তোমার একটা বুঝতেই হবে এবং সেটা ওরকম ভাবে করতে হবে, অনুশীলন। হ্যাঁ, সেটা প্রত্যেক দিন বলবো না, তবে চলে, মানে মোটামুটি প্রত্যেক দিন অন অ্যাভারেজ বলছি ধরো 2 ঘন্টা 3 ঘন্টার মতো চলে। এবার সেটা কোনো দিন হয় না, তাও কোনো যেদিনকে হয়তো কাজ আছে, রেকর্ডিং এ বেরোচ্ছে, সেদিনকে হয় না। এবং আমি লম্বা অনেকটা সময় আমি সেই অর্থে রেয়াজ করতেই পারি না, এত কাজ করছি বা শুটিং ফ্লোরে আছে, শুটিং ফ্লোরে রেয়াজ করা যায়, তো দিনের পর দিন ওরকমটা একটা এটা হয়। আচ্ছা, নতুন যারা আছে তাদের জন্য মানে রেওয়াজ করার মতন একটু কিছু জিনিস দাও, যাতে মানে মিনিমাম কি করা উচিত অ্যাটলিস্ট প্রাথমিক পর্যায়ে। দেখো এখন তো প্রচুর ইউটিউবে ভিডিওস পাওয়া যায়। আমি নতুন যারা শিখছে আমি বলবো অলওয়েজ যে ইন্টারনেটের উপরে না দাঁড়িয়ে থেকে, তার উপর সেটা ভরসা না করে ঠিকঠাক গুরুর কাছে গিয়ে শেখা, কোনো একজন গুরুর কাছে গিয়ে, হ্যাঁ, এবং সেটা ঠিকঠাক হতে হবে। কারণ ইন্টারনেটে যারা নাকি খুব বেশি পরিমাণ শেখায়, তারা কতটা ভালো বাজায় না বাজায় সেটা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এবারে তার যার নিজের পছন্দের ব্যাপার, নিজের ইচ্ছার ব্যাপার। আর যারা ধরো একটু ভালো বাজাচ্ছে অলরেডি বা ভালো গুরুর কাছে শিখছে, তাদেরকে আমি বলবো যে বাঁশির সঙ্গে সঙ্গে তারা যেমন তালের সম্পর্কেও ধ্যান দেয়, কারণ আমাদের ফ্লুট প্লেয়ারদের স্পেশালি
কি হয়, ধরো যারা গান করে তারা হাতে তাল রাখতে পারে, এবং তুমি জানো ইন্ডিয়ান মিউজিকে তাল রাখাটা একটা বড় বিষয়। আচ্ছা, যারা ধরো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বাজায় তারা বাজানোর সময় মুখে তাল রাখতে পারে। এবার যারা ফ্লুট প্লেয়ার হয় তাদেরকে তালটা পুরো মাথায় রাখে, এটা একটা কঠিন বিষয়। সেইটা যদি প্রথম থেকেই সেরকম কোনো গুরুর কাছে প্রশিক্ষণটা সেইভাবেই দেওয়া উচিত, তাহলেই সে একটা টাইমের পরে তালের উপরে যা ইচ্ছা তাই করতে পারবে, আদারওয়াইজ কিন্তু করতে পারবে না। এবং অনেক ফ্লুট প্লেয়ার আছে যারা বাজানোর সময় সেইটা নজরআন্দাজ করতে পারে না, অসুবিধা হয়, পারে না বলাটা ভুল, আমি বলবো যে অসুবিধা হয়। এবং সেটা আমরা যারা ফ্লুট প্লেয়ার, যারা হয়তো এটা শুনছো বা শুনছেন, তারা স্বীকার করুন চাই না করুন, অন্তত ভেতরে ভেতরে জানেন যে কতটা অসুবিধা একজন ফ্লুট প্লেয়ার ফেস করে যখন একটু ডিফারেন্ট তালে আমাদেরকে বাজাতে হয়। এবং সেটা যদি প্রপার ট্রেনিং না থাকে, সেটা কোনো ইনস্ট্রুমেন্টের জন্য যদি প্রপার ট্রেনিং না থাকে বাজাতে পারবে না, জাস্ট বাজাতে পারবে, সে ঠিক না দিতে পারবে। ঠিক না দেওয়া আর ওটার উপরে দাঁড়িয়ে দাপানো দুটো আলাদা। ঠিক, তুমি স্টেজে উঠছো কাপা কাপা পায়ে একটা কিছু বাজিয়ে নাবিয়ে ফেললে, আর স্টেজে উঠে হ্যাঁ ভাই বাজাচ্ছি কাঁপিয়ে দিচ্ছ, হ্যাঁ, ও দুটো কিন্তু আলাদা। তোমার পা কাঁপছে আর তুমি অন্যের পাটা কাঁপিয়ে দিচ্ছ, হ্যাঁ, দুটো আলাদা। তো তোমাকে যদি মনে হয় যে এই 4/4 বিট বা 3/4 বিট খুব, আমি খুব সহজ, যেটা খুব মানে আমরা ইজি ফরম্যাট আশেপাশে যেসব গান বাজনা দেখি, তোমাকে যদি একটু হাটকে কিছু করতে হয়, একটু অন্যরকম কোনো কিছু করতে হয়, তুমি 4/4 এর মধ্যেও যদি একটু অন্য কিছু ভ্যারিয়েশন দাও, ওদের যদি প্রপার ট্রেনিং না থাকে ওরা বেরিয়ে যাবে। সেটা শুধু ফ্লুট প্লেয়ার নয়, সেটা যে কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। এবারে অন্য ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে তাল কিছুটা রাখার জায়গা আছে। বাঁশির ক্ষেত্রে যদি তোমার একদম প্রপার ট্রেনিং না হয়, ওটা খুব অসুবিধা। এবং আমিও আমার একটা সময়ের মধ্যে কিন্তু এই ধরনের প্রবলেম গুলো ফেস করতে করতে গিয়েছি, এবং সেটা নতুন করে এক্স্যাক্টলি। এবং আমি বলছি তার কারণ আমি চাই যে সামনে যারা শিখছে জেনে আসুক যে এরকম আর একটুখানি ভালো করে জানো, অ্যাটলিস্ট আমি তাকে একটুখানি বলতে পারলাম ভাই রে এখানটা কিন্তু প্রবলেম আছে, দেখে নিস। ঠিক, এবার যে শুনবে তার আশা করি ভালোই হবে। অসংখ্য ধন্যবাদ। তোমার আগামী দিন আরো সুন্দর হোক, বাঁশির জগতে তোমার নাম আরো উপরে উঠুক, এটাই আমার কামনা থাকছে। ধন্যবাদ। আমিও তোমাকে জানাই, এক তো আমাদের মানে যারা নাকি আমরা পেছন দিকের শাড়ির লোক বা পেছন পর্দার পেছন দিকে যারা আমরা কাজ করি, তাদের জন্য শুধুমাত্র, আমি আবারও বলছি, শুধুমাত্র ইনস্ট্রুমেন্টালিস্টদের জন্য নয়, বিষয়টা কিন্তু আরো অনেকটা বড়, কারণ অনেক মানুষ আছে যারা পর্দার পেছনে থাকে। তো আমি নিজেকে আবারও ভাগ্যবান বলে মনে করছি যে এরকম একটা শোতে আসতে পেরেছি বা সুযোগ পেয়েছি। সেই সুযোগটা তুমি করে দিয়েছো থ্রু ফিলিংস। তো আপনারা যারা নাকি আমার এইসব বক শুনলেন, তাদের সবাইকে আমার আবারও প্রণাম জানাই, নমস্কার জানাই, ভালোবাসা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। আর যারা বাঁশি বাজান, তাদের যদি এক বিন্দুও একটুখানি কাজের হয় এর কোনো একটা অংশ, তাহলে আমার এইখানে আসা, আমাদের এই চেষ্টাটা সার্থক হলো, এটা কোথাও মনে করব। আর আপনারা সবাই ফিলিংস এর পাশে থাকবেন। এই অনুষ্ঠান ফিলিংস আমি বলেছি যে শুরুটা আমি করেছি, একে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু হ্যাঁ আপনাদের। এবার শুধু ফিলিংস এর সঙ্গে যদি আপনাদের এই ধরনের প্রোগ্রাম ভাল লাগে, আপনাদের ভাল লাগছে না, কোন অংশটা ভাল লাগছে, কোন ধরনের লোকজন হলে পারে, হ্যাঁ এগুলো আপনারা লিখুন, তাহলে ওর কাজটা সামনে সহজ হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে আমরা, কারণ এই ধরনের কাজকর্ম সমবেত কাজকর্ম, একার নয়, আমরা সবাই। তো আপনারাও এটার একটা পার্ট না, এই কাজ থাকুন। এইটা করতে গিয়ে আমি কিন্তু আমার যারা মিউজিশিয়ান কলিগস যারা আছেন, বন্ধু আছেন, সিনিয়র বা জুনিয়র, সবারই সাহায্য পাচ্ছি। আরো একটা কথা, সেটা হচ্ছে যে এই ছোট্ট সময়ের মধ্যে এমনিতে আড্ডার ছলে অনেক সিনিয়র মানুষদের যাদের সান্নিধ্য আমি পেয়েছি, এই মুহূর্তে হয়তো তার নাম স্মরণ করতে পারিনি, আমাকে সত্যিই ক্ষমা করবে। আবার যদি কখনো সুযোগ সুবিধা হয়তো বা এটাও আছে, আমি এই ফাঁকে তুমি আসলে এই কথা বলতে বলতে আমার অনেকের নাম মনে করতে, আরে আমার কথা তো বলা হলো মানে এবার আমিও একই কথাই বলছি যে অনেক মিউজিশিয়ান আছেন,
অনেক প্রবীণ ব্যক্তি আছেন, অনেক মানে সিনিয়র মিউজিশিয়ান আছেন, বা অনেক চেনা জানা অনেক মানুষজন আছেন, সবাইকে হয়তো আমি ডাকতে পারবো না বা পারাটা সম্ভব না। তাই জন্য আমি সবাইকে যেহেতু আনতে পারছি না, সেহেতু সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। সবাইকে নমস্কার জানাই, ভালোবাসা জানাই, আবার নিশ্চয়ই দেখা হবে।